হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা যে সেটগুলো আলোচনা করছিলাম লীলা রায়ের গ্রুপ সি ম্যাথামেটিক্সের, আজকে আমরা তার 7 নম্বর সেটটা আলোচনা করব। চলো তাহলে প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটা কী বলেছে, একটা মান নির্ণয় করতে বলেছে। ভেরি ইজি অঙ্ক, কিছু নেই। দেখো মানটা কীভাবে নির্ণয় করব, জাস্ট ক্যালকুলেশান, এখানে আর কিছু নেই। আমরা √121 এর মানটা কত জানি, যে 11 স্কোয়ার মানে হচ্ছে 121। তাহলে এখানে 6 7 42, 12 3 12 36, 3 2 2 প্লাস 11 সমান কত হচ্ছে 13। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে বি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কী বলেছে, বিকাশ কিছু পরিমাণ টাকা সরল সুদে একটি কোঅপারেটিভ ব্যাংকে রাখলো। 2.5 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1012 টাকা এবং 4 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1067.2 টাকা। ওই কোঅপারেটিভে বার্ষিক সুদের হার কত? কিছুই নয়, এটা ধরো 4 বছরে কত হয়েছে, 4 বছরে কত বলেছে, টাকাটা হয়েছে অত, মানে কি 4 বছরের সুদ প্লাস আসল হয়েছে কত, 1067.2 টাকা। দেখো আমি অঙ্কটা বোঝানোর জন্য একটু লেখা করছি, বাট পরীক্ষার খাতায় করার সময় তোমরা কিন্তু এত কিছু লেখার দরকার নেই। 2.5 বছরে বলেছে কত টাকা হয়েছে, সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 1012 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি সুদ আর আসল, এখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে যাবো 2.5, যদি 4 থেকে বিয়োগ করো 1.5 বছরে কত হয়ে যাবে, 1.5 বছরের সুদটা পেয়ে যাব। আসল তো একই থাকে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসলটা একই থাকে, কিন্তু সুদটা কী হয়, বৃদ্ধি হয়। তাহলে সুদ এক্ষেত্রে 1.5 বছরের সুদটা কত হবে, এখান থেকে বিয়োগ করো 5 5 55.20 টাকা। এটা কি হচ্ছে 1.5 বছরের সুদ। তাহলে এখানে 1.5 মানে কি আমরা জানি 3/2। তাহলে 1 বছরের সুদটা বের করো, 55.20 ইন্টু কত হবে 1 বছরে, মানে 2/3 এদিকে 3/2 আছে, মানে 3 দিয়ে কাটো, 3 18 54, 1 12 3 4 12, মানে 18.4। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 36.8 টাকা হচ্ছে 1 বছরের সুদ। এবার আমি কি করব, এখান থেকে আসলটা বের করলে আমাকে, এখানে যদি আমি 4 বছরের সুদটা বের করে দিই, একটা থেকে মাইনাস করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, আসলটা পেয়ে যাব। তাহলে এখানে কি বলেছে, বার্ষিক সুদের হার বলেছে। তাহলে আমি কি করব, আসল পেয়ে গেলে আমরা বার্ষিক সুদের হারটাও পেয়ে যাব। তাহলে এটা 4 বছরের সুদটা কত হবে, 1 বছরের সুদ যদি এটা হয়, 4 বছর হলে 36.8 ইন্টু 4, 4 8 32, 2 4 ছক 24, 27, হাতে 2 3 4 12 দিয়ে 14, 147 এই টাকাটা। তাহলে এইটা থেকে আমি বিয়োগ করলেই আমি কি পেয়ে যাব, আসলটা পেয়ে যাব। তাহলে আসল সমান কত, আসল সমান হচ্ছে 1067.2, 147.2। এই টাকাটা বিয়োগ করলে 0 0 4 2 9, 920 টাকা হচ্ছে তার কি হচ্ছে, আসল হয়ে যাচ্ছে। তাহলে এবার সুদের হারটা কীভাবে বের করব, 1 বছরের সুদ কত বলেছে 36.8 টাকা, আর এখান থেকে আমি কি পেয়ে যাব, ডিভাইড বাই আসল ইন্টু 100%। তাহলে আমি সুদের হার পেয়ে যাব, একটা শূন্য কাটো, এই একটা শূন্য কাটলে দশমিকটা উঠে গেল, এটা দিয়ে 4 4 দুগুণে 8, 4 9 36। তাহলে এখানে কত হয়ে যাবে, 4%। তাহলে এখানে বার্ষিক সুদের হারটা কত পেয়ে যাব, 4%। এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করতে হবে, কিন্তু এত লেখালেখি করার দরকার নেই। আমি জাস্ট বোঝানোর জন্য এত লেখালেখি করলাম, কোনো লেখালেখির দরকার নেই, শুধু বিয়োগ করে যে ক্যালকুলেশানগুলো করতে হয় সেগুলো করে নিতে হবে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 33-এরটা। 33-এরটাও একটু ভালো অঙ্ক। একজন ব্যবসায়ী বলছে 8% লাভে একটি সাইকেল বিক্রি করেন। যদি তার ক্রয় মূল্য 10% কম হতো, বিক্রয় মূল্য 36 টাকা কম হতো, তবে তার কিছু লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য 500 টাকা হলে কত লাভ হতো, মানে কত পার্সেন্ট লাভ হতো। এই যে কিছু লাভটা বলেছে কত পার্সেন্ট হতো, এখানে অঙ্কটা দেখো করার ক্ষেত্রে কি করতে হবে, দেখো ভালো করে বোঝো। বলেছে 500 টাকা তার ক্রয় মূল্য, এখন 8% লাভে যদি বিক্রি করে, সাইকেলটাকে যদি 8% লাভে বিক্রি করে, তার কত হতে পারে, ওভারঅল যদি 8% লাভ হয়, 8 × 100 তার মানে 40 টাকা। তাহলে তখন কি হচ্ছে, বিক্রয় মূল্য কত হয়ে যাবে, ক্রয় মূল্য প্লাস লাভ মানে 540 টাকা। এখন কি বলেছে, যদি ক্রয় মূল্য 10% কম হয়, অর্থাৎ 500 টাকা ছিল ক্রয় মূল্য, সেখান থেকে যদি 10% কমে যায়,
510% সমান কত? 50 টাকা। তো 500 ইন্টু 10^1 সমান 50 টাকা। তাহলে 50 টাকা এখান থেকে বাদ দিলে কত হবে? 450 তখন কী হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে। এবার বলেছে বিক্রয় মূল্য কত? 36 টাকা। দেখো 36 টাকা কম হতো, তাহলে 540 টাকা বিক্রয় মূল্য ছিল, এ থেকে 36 টাকা বিয়োগ করো। 36 টাকা যদি তুমি এখান থেকে বিয়োগ করো তাহলে কত আসবে? 504 টাকা। 504 প্লাস 36 540, তাহলে 504 টাকা তার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 450 টাকা। এখন তাহলে লাভটা কত হবে? লাভ হবে 504 মাইনাস 450 সমান 4 5 54 টাকা তার কী হচ্ছে? 54 টাকা তার লাভ হচ্ছে। তাহলে 54 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য কত? 450 টাকা। তাহলে ক্রয় মূল্যের হারটা লাভের হারটা কত? লাভ 54 টাকা, ক্রয় মূল্য 450, তাহলে 54/450 ইন্টু 100%। ক্রয় মূল্য 450, 54 টাকা লাভ, তাহলে কত পার্সেন্টেজ? 0 0 কেটে গেল, 5 2 5 9 6 লং 54, 6 দুগুণে 12, তাহলে 12%। তাহলে এখানে এবার অ্যান্সারটা দেখো কী বলেছে, কত টাকা হলে কত পার্সেন্ট। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার সি। কিছু নয়, যেইভাবে বলেছে সেইভাবে জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও একদম ইজি। এই অঙ্ক আমরা প্রত্যেকটা সেটেই প্রায় একটা করে পেয়েছি। যে একটি পার্টিতে কী বলেছে? একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত, মহিলা ইজ টু কত? পুরুষ কত আছে? 3:5। এবার কি বলেছে? কিছুক্ষণ পর 12 জন মহিলা আসায় ওই অনুপাত 3:4 হলো। কিছুক্ষণ পর কজন এসেছে? 12 জন এসেছে। তাহলে অনুপাতটা কত হয়ে গেছে? 3:4। এখানে কারা এসেছে? মহিলা এসেছে। তাহলে মহিলাটাকে সমান করা চলবে না, করতে হবে কাকে? পুরুষের সংখ্যাটাকে সমান করতে হবে। যেহেতু পুরুষের কোনো পরিবর্তন হয়নি, পুরুষ আসেও নি, পুরুষ যায়ও নি, পুরুষের সংখ্যা ফিক্স রয়েছে। তাহলে এটাকে কী করব? সমান করার জন্য আমি এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত আসবে? 12:20। তারপরে কি আসবে? 15:20। তাহলে এখানে পুরুষের সংখ্যা দেখো সমান হয়ে গেছে, কিন্তু মহিলার সংখ্যা পরিবর্তন হয়েছে। 12 থেকে 15 কত পরিবর্তন হয়েছে? 3 পরিবর্তন হয়েছে। এই 3 পরিবর্তন কেন হয়েছে? কারণ 12 জন মহিলা ওখানে উপস্থিত হয়েছে। তাহলে 12 জন এসেছে বলে এটা পরিবর্তন হয়েছে। তাহলে 3 বরাবর 12, 1 বরাবর কত? 4। এখন বলেছে ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা এটা তো এত অংশ, 20 অংশ। তাহলে পুরুষের সংখ্যা বের করতে গেলে 20কে আমরা 4 দিয়ে গুণ করব, কারণ 1 বরাবর 4 পেয়েছি। তাহলে হচ্ছে 80। তাহলে এখানে ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? 80। অ্যান্সার হচ্ছে এ। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা একটা মান নির্ণয় দিয়েছে। দেখো কি দিয়েছে না, 99 তার সঙ্গে 490 ডিভাইড বাই 495 ইন্টু 99, এই হচ্ছে অঙ্কটা দিয়েছে। এবার এটা করতে গেলে কি করতে হবে? দেখো এইটা মানে আমরা কি জানি, কোনো একটা মিশ্র ভগ্নাংশকে আমরা এইভাবে লিখতে পারি, 490/495 ইন্টু কি 99। তাহলে এখান থেকে দেখো 99 ইন্টু 99 প্লাস কি 490 ডিভাইড বাই 495 ইন্টু 99। এখানে দেখো কেটে যাবে, 5 দিয়ে কাটছে, 5 লং 45, 49, 5 দিয়ে 5 লং 45, 4 40, 5 8 40, 98। তাহলে এইটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি? 1000 - 1 ইন্টু 99 প্লাস এখানে কি 98 আছে। তাহলে এখান থেকে আমরা কত পাবো? বিয়োগ করলে এটা গুণ করে দাও, 900 মাইনাস 99 প্লাস 98 সমান 99000 মাইনাস 1। এখান থেকে আমরা কি পাবো? 99998। বিয়োগ করো, 1 বিয়োগ করলে এটা আসবে। কিছুই নয়, সিম্পল জিনিস। আমি বোঝানোর জন্য এত কষলাম, এতটা স্টেপ করলাম, নাহলে এই দুটো স্টেপেই হয়ে যেত অঙ্কটা। সিম্পল জিনিস। একটা মিশ্র ভগ্নাংশকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 99 গুণ আছে, 99 গুণ করে দিয়েছি, সেখান থেকে এখানে একটু হালকা ট্রিক্স প্রয়োগ করে এটা করে দিলাম। অ্যান্সারটা কত হলো? 98999। অ্যান্সার কত? অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখো 36 অঙ্কটা কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 100 হলে সংখ্যা দুটির যোগফল কত? একদম ইজি অঙ্ক।
দুটি সংখ্যার অনুপাত কত দিয়ে দিয়েছে 4:5। সংখ্যা দুটিকে যদি আমি 4x আর 5x ধরে নিই তাহলে এলসিএমটা কত হবে? এলসিএম মানে লসাগু 4x5x, সেই কনসেপ্টটা লাগছে। আমি আগের সেটাও কিন্তু এই ধরনের কনসেপ্ট আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কী করলাম 20x, এই 20xই কত 100-র সমান বলে দিয়েছে, তাদের লসাগু কত 100, তাহলে এক্সের মান কত 5। এক্স যদি আমরা পেয়ে যাই 5, তাহলে সংখ্যাটা কত, একটা হচ্ছে 20, 4 5 20 আর একটা 25, তাহলে তাদের যোগফল কত হবে 20 + 25 = 45। একদম ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু থাকেই একটা না একটা পরীক্ষাতে। আর এই কনসেপ্ট আমি আগেও বুঝিয়ে দিয়েছি, লসাগু গসাগু দেওয়া থাকে অনেক সময়, সেখান থেকেও বের করতে দেয়। তো সেক্ষেত্রে সেই কনসেপ্টগুলো আমরা আগের সেটগুলোতেও খুব ভালোভাবে আলোচনা করেছি। চলো নেক্সট অঙ্কটা দেখব। পরের অঙ্কটা দেখো, এটা সরলতম মান বের করতে বলেছে, কিছুই নাই, 0.25 তার হোল স্কোয়ার প্লাস 0.25 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 0.5। এটা 25 25 কি জানি আমরা 625, তার মানে 4 ঘর হবে 0.625 প্লাস এটা কি এর হাফ মানে কি বর্গমূল, তার মানে 0.5 ইন্টু কী হচ্ছে 0.5, তার মানে কি হচ্ছে, ও সরি এটা কিউব দেওয়া আছে, তার মানে এটা কিউব, তাহলে 0.625 সরি 0.625, এখানে দশমিকটা আছে, প্লাস 0.5 ইন্টু 5-এর কিউব মানে 125, তার মানে 3 ঘর 0.125, 5-এর সঙ্গে 125 গুণ করলে কত হয় 625, তার মানে কি 0.625 প্লাস 625, এই দুটো একসাথে যোগ করলে অ্যান্সারটা কত হবে, 2 দিয়ে গুণ করে দাও না, তাহলেই তো হয়ে যাবে। 5 দুগুণে 10 0, 2 দুগুণে 4 1 5, 6 দুগুণে 12, 4 ঘর, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে 0.125 হচ্ছে অ্যান্সার। কিছুই না, এগুলো হচ্ছে জাস্ট ক্যালকুলেশান, এগুলো নিজেদেরকে করতে হবে, ক্যালকুলেশান ফাস্ট করতে পারলে এগুলো হয়ে যাবে অ্যান্সার বি। যেগুলোতে কনসেপ্ট আছে খুব ভালো, সেগুলো আমি কিন্তু খুব ভালোভাবে বোঝাচ্ছি। ক্যালকুলেশানের ক্ষেত্রে তোমাকে কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হবে ক্যালকুলেশানটা। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, একটি রবারের দড়িকে 40% বাড়ানো হলো টেনে, তারপর ছেড়ে দেওয়া হলো। রবারের দড়িকে ছেড়ে দিলে কী হয়, সে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা দৈর্ঘ্যের হ্রাস কত ঘটতে হবে? আমরা কি জানি 40% সমান কত, 2/5, তাই তো। এবার মেন এই অংশটা ছিল দড়িটা, তাকে আমরা বাড়িয়ে কোথায় নিয়ে গেছি, 40% বাড়িয়েছি, তার মানে কি 5-এর 40% মানেই 2, তার মানে 5-এর সঙ্গে 2 যোগ করো 7 অবধি নিয়ে চলে গেছি, 5 থেকে বাড়িয়ে দড়িটাকে 7 অবধি নিয়ে চলে গেছি। এবার কি করছি, এখানে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিলে কি হবে, সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানে সে 7 থেকে 5-এ আসতে কত তাকে বিয়োগ মাইনাস করতে হবে, 2 মাইনাস করতে হবে। এইটাই কোথা থেকে ফিরে আসছে, যেহেতু 7 থেকে ফিরে এসছে, তাই পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে 2/7 ইন্টু 100% করবো। আর আমরা কি জানি 1/7 সমান, এই পার্সেন্টেজগুলো কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে, এগুলো ভাইটাল। 1/7 সমান হচ্ছে 14.2/7%, তাহলে 2/7 সমান কত হবে 28.4%। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কী আছে দেখো, অ্যান্সার ডি আছে। এই অঙ্কগুলো হচ্ছে খুব ভালো অঙ্ক, একবার বুঝে গেলে আর কিন্তু দ্বিতীয়বার বোঝার দরকার নেই, মানে না দেখেই করে দেবে। এটা ছিল 5, সেটাকে বাড়িয়ে 7 করা হয়েছে, 7 থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে আসা হচ্ছে, 7 থেকে 5-এ ফিরে আসতে 2, কোথা থেকে ফিরে এসেছি 7 থেকে, তাই পার্সেন্টেজটা বের করার ক্ষেত্রে নিচে 7 দিয়ে আমরা পার্সেন্টেজটা বের করেছি। চলো পরের অঙ্কটা 39। একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? দেখো ট্রেন যখন কোনো সেতু বা প্ল্যাটফর্ম এগুলোকে অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, এইটুকুন কনসেপ্ট জানলেই হবে। টেলিগ্রাম বা কোনো গাছকে যদি অতিক্রম করে বা কোনো দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করে, সে সর্বদা কী করে, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এখন যদি আমি ট্রেনটার দৈর্ঘ্য এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস 270 নিজের দৈর্ঘ্য প্লাস কি, প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের সেতুর দৈর্ঘ্য, সেটা কত সেকেন্ডে অতিক্রম করছে 16 সেকেন্ডে, আর নিজের দৈর্ঘ্যটা এক্স, এটাকে কত সেকেন্ডে অতিক্রম করছে 6, তাহলে দু ক্ষেত্রে তার যে গতিবেগটা সেটা তো সমান হবে। সেটাই করেছি আমরা। কী করেছি দেখো, এক্স প্লাস 270/16 x/16,
তাহলে এখানে কাটাকুটি করো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 3x প্লাস 270, ওই 3 শূন্যই 0, 3 দিয়ে গুণ করো, 3 7 21 1, 3 দুগুণে 6 আর 3 7 8, 810 সমান হচ্ছে 8x, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে ভালো করে বোঝো, x/6 কাটাকুটি করলাম, 3x x প্লাস, ও বাবা এখানে 220 দিয়েছে, সরি, এটা 220, 270 নয়, আমার দেখতে একটু ভুল হয়েছে, অঙ্কে 220 আছে। তাহলে এইটা কেটে দাও, এটা লাইনটা কেটে দিলাম আমি। তাহলে এখানে কাটাকুটিটা হয়ে গেছে। এবার দেখো 3x সমান কত হচ্ছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 8, 8x, তাহলে 5x = 660। বোঝা গেল? এখানে অঙ্কটা 220 মিটার সেতুটা ছিল, ওটা আমি একটু দেখতে ওভারলুক হয়েছে সেই জন্য অঙ্কটা। তাহলে x সমান কত হচ্ছে 660/5, তাহলে কত হচ্ছে 5 বারং 60, সরি 5 বারং 60 না, 5 তেরং 65, 1 5 দুগুণে 10, তার মানে 132 মিটার কি হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা। এবার ট্রেনটির গতিবেগ কত, 6 সেকেন্ডে সে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, তাহলে 6, তাহলে 6 দুগুণে 12, 1 12, 6 দুগুণে 12, তাহলে 22 মিটার পার সেকেন্ড হচ্ছে তার গতিবেগ। ভালো করে বোঝো, কনসেপ্টটা তো বুঝিয়ে দিয়েছি, কাটাকুটিতে একটু প্রবলেম হচ্ছিলো, এটা দেখতে ভুল করার জন্য। তো এখান থেকে আমরা কি পেলাম, এক্স মানে কি ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেছি। ট্রেনটির দৈর্ঘ্য কত, 132 মিটার, তাহলে 6 সেকেন্ডে ট্রেনটি কি 132 মিটার অতিক্রম করছে, তাহলে 132/6 করলে আমরা কি ট্রেনটির গতিবেগটা পেয়ে যাব। তাহলে 22 মিটার পার সেকেন্ড। অপশান কি আছে, অপশান আছে বি, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 30 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, 12 জন ছাত্র চলে গেলে অবশিষ্ট ছাত্রের গড় 1 ইঞ্চি বৃদ্ধি পায়, তাহলে 12 জন ছাত্রের গড় উচ্চতা ছিল মানে কত ছিল এটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো 5 ফুট 3 ইঞ্চি, এটাকে যদি আমরা করি 5 বারং 60 প্লাস 3 সমান 63 ইঞ্চি। এবার কি বলেছে, 30 জনের গড় উচ্চতা বলেছে, তাহলে 30 জনের মোট উচ্চতা করতে গেলে আমরা 30কে 63 দিয়ে গুণ করো, 3 তিরিকে 9, 3 6 18, তাহলে 1890 ইঞ্চি 30 জনের কি এটা মোট উচ্চতা। এবার কি বলেছে 12 জন চলে গেছে, তাহলে 30 থেকে যদি 12 জন চলে যায়, এখন কত 18 জন আছে, 18 জনের গড় উচ্চতা বলছে 1 ইঞ্চি বৃদ্ধি পায়, তাহলে আগে 63 ছিল, এখন কত হয়ে গেছে, তাহলে 64, 64 ইন্টু 18, তাহলে 18 জনের মোট উচ্চতাটা আমরা পেয়ে যাব কত, 1 ইঞ্চি বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়ে গেছে 64 ইঞ্চি গড়। তাহলে 18 জনের মোট কত হচ্ছে, 4 18 72, 2 7, 6 18 108 আর সাথে 115 এত ইঞ্চি। এইটা কি হচ্ছে, এটা আছে 18 জনের আর এটা হচ্ছে 30 জনের, তাহলে যে মাঝখানে 12 জন চলে গেছে, 12 জনের মোট উচ্চতাটা কত পেয়ে যাব আমরা, 1890 থেকে 1152 বিয়োগ করো, তত ইঞ্চি আমরা পেয়ে যাব। তাহলে 2 8 5 2 8 6 6 3 1 7, 738 ইঞ্চি। তাহলে 12 জনের মোট উচ্চতাটা পেয়ে গেছি, তাহলে 738/12 দিয়ে ভাগ করো, 6 বারং 72, 72 1 18, 1 12 12, 6 5 বারং 60, 61.5 কি ইঞ্চি পেয়ে গেলাম গড় উচ্চতা। এবার এইটাকে যদি আমরা অ্যান্সার কি দিয়েছে, অ্যান্সার ফুটে দিয়েছে, তাহলে এখানে 12 দিয়ে আবার ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে 5 বারং 60, 5 বারং 60 হয়ে যাচ্ছে, 5 ডবল 12 ইঞ্চি, 12 ফুট 1.5 ইঞ্চি, তার মানে কি 5 ফুট 1 ইঞ্চি, এটা হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সারটা দেখো এখানে যেভাবে দেওয়া আছে, অ্যান্সার ডি। কিছুই নয়, এটা একটা গড়ের অঙ্ক, শুধু ইঞ্চি এই ফুট আর ইঞ্চির কনভারসেশনটা জানলেই হয়ে যাবে। 1 ফুট সমান 12 ইঞ্চি, এটা মাথায় রাখলে অঙ্কটা হয়ে যাবে। দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটাও কিন্তু খুব একটা ভালো অঙ্ক, সরলীকরণ দিতে বলেছে, এটা কিছুই নয়, শুধু ট্রিক্স অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কি করতে হবে দেখো, 1 2 প্লাস 1 6 আছে, প্লাস 1 12 আছে, প্লাস 1 20 আছে, এইভাবে হয়ে হয়ে গেছে কত, শেষ হচ্ছে 190। এবার আমি এটাকে কি করতে পারি, 1 2 ইন্টু 1 করতে পারি, 1 3 ইন্টু 2 করতে পারি, 4 ইন্টু 3 করতে পারি,
4 × 5 করতে পারি ডট ডট করে 19 × 10, মানে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে আমি দেখাবো যাদের মধ্যে কি ডিফারেন্সটা এক। দেখতে পেয়েছো ডিফারেন্স এক হয়ে যাচ্ছে। তাহলে 1 - হাফ এটা লিখতে পারি, এটা কি করতে পারি 1/2 - 1/3 করতে পারি, তারপরে কি হতে পারে 1/3 - 1/4 করতে পারি, 1/4 - 1/5 করতে পারি ডট ডট করে। এইভাবে কি হবে 1/10 - 1/9, তাই তো? হ্যাঁ, না এটা হচ্ছে 1/9 - 1/10 করো। দেখো ছোটোটা থেকে বড়টা তো বিয়োগ হচ্ছে, তাহলে ছোটোটা আগে থাকবে তারপরে বড়টা, আগে ছোটোটা তারপরে বড়, ছোট বড় ছোট বড় এইভাবে হয়েছে, তাই 1/9 - 1/10। তাহলে এখান থেকে দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, এগুলো কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, এর পরেরটা কেটে যাবে। তার মানে এইটার এর আগে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 1/9 আসবে মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখন থাকবে কত 1 - 1/10, তার মানে কত হচ্ছে 9/10 অ্যান্সার হবে। বোঝা গেল? এটা সরলীকরণ, এটা একটা ছোট ট্রিক্স, এটা অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। কি করলাম এখানে দেখো 2 × 1 3 × 2 12 3 4 12 4 5 20, এবার এইগুলো থেকে বিয়োগ করে 2 থেকে 1/3 বিয়োগ করলে দেখবে 1/6 হচ্ছে, তারপরে 1/3 থেকে 1/4 বিয়োগ করলে দেখবে 1/12 হচ্ছে। এইভাবে করে করে সব কাটাকুটি হয়ে যাবে, শুধু শেষের সংখ্যাটা আর লাস্টের সংখ্যাটা রয়ে যাবে। তাহলে 1 - 1/10 = 9/10। অ্যান্সার কত আছে? অ্যান্সার আছে ডি। তাহলে অ্যান্সার হবে ডি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, এক ছাত্র 3 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 9 মিনিট দেরি হয়। সে পরের দিন 2 কিলোমিটার/ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুলে 15 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে একটা ছোট্ট ফর্মুলা যেটা আমি ইউজ করতে বলবো সেটা হচ্ছে S1 × S2, S1 - S2 অথবা S2 - S2, এখানে টিটা মানে হচ্ছে টাইম ডিফারেন্স। ভালো করে বোঝো, এখানে কিন্তু বোঝার আছে। এখানে বলেছে 3 কিমি, একটা 3 কিমি আর একটা হচ্ছে 2 কিমি বৃদ্ধি। তার মানে এখানে যদি আমি 3 কিমি করি, আর একটা কি বলেছে 3-এর থেকে 2 কিমি বাড়িয়ে দিয়েছে বলেছে, আর একটা কি, আর এখান থেকে কি হবে 5 - 3 করো, টাইম ডিফারেন্সটা অলওয়েজ অ্যাড হবে। কেন অ্যাড হবে বলে দিচ্ছি, 9 + 15। এই জিনিসটা করলাম, ভালো করে বোঝো। এখানে হচ্ছে S1 × S2 বা S2 - S1, যে কোনো একটা করা যেতে পারে, S2 - S1 বা S1 - S2, ছোটোটা থেকে বড়, বড়টা থেকে ছোট বিয়োগ করবে। এখানে এবার কি বলেছে S1 বলে দিয়েছে কত 3, কারণ হচ্ছে সে 3 কিমি গতিবেগে হেঁটে প্রথম শুরু করেছে, 3 কিমি যেতে তার 9 মিনিট কি হচ্ছে লেট হয়ে গেছে আগের দিন। ঠিক আছে, এবার S2 এর থেকে 2 কিলোমিটার সে বৃদ্ধি করেছে, 2 কিমি বৃদ্ধি করা মানে 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে গেছে, কিন্তু 15 মিনিট কি হচ্ছে আগে পৌঁছে গেছে, আর্লি। টাইম ডিফারেন্সের ক্ষেত্রে ভালো করে বোঝো অঙ্কটা, যখন টাইম ডিফারেন্স বের করব, কিভাবে বের করব, তখন যদি আর্লি থাকে, আর্লি বিয়োগ হবে, লেট বিয়োগ হবে, লেট প্লাস আর্লি হবে। মানে যদি বিপরীত থাকে, একটা লেট একটা আগে পৌঁছেছে বা একটা পরে পৌঁছে গেছে, তখন যোগ হবে, যদি সেম জিনিস থাকে তাহলে বিয়োগ হবে। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি বলেছে অঙ্কটা, এক ছাত্র 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 9 মিনিট দেরি হয়। সে পরের দিন কি করেছে না 2 কিমি/ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিয়েছে, মানে 3 কিমি ছিল 2 কিমি বাড়িয়ে দিয়েছে, হাঁটতে শুরু করে, স্কুল 15 মিনিট আগে পৌঁছায়। দেখো এখানে দেরিতে এখানে আগে, তাহলে এক্ষেত্রে যে টাইম ডিফারেন্সটা হবে কী হবে অলওয়েজ যোগ হবে, তাহলে 9-5 24 হবে। তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে এখানে কি করলাম আমরা দেখো, একটা বেগ হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলাম, আর এখানে কি যোগ করলাম কত 9 আর 5 14, 24, কিন্তু এখানে মিনিট বলে দিয়েছে, সেটাকে ঘন্টা করে নিতে হবে। বোঝা গেল? তাহলে এখানে কি করলাম আমরা 3 × 5 / 2 × 24/60। এবার কাটাকুটি করো, 2 12 12 5 5 5 কেটে গেল 3 কিলোমিটার। তাহলে তার বাড়ি থেকে দূরত্বটা কত ছিল
কিলোমিটার। এখানে সূত্রটা আবার বলছি, ভালো করে মনে রাখবে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে। S1 ইন্টু S2 ডিভাইড বাই যেটা বড় ছোট এটাকে অ্যাকচুয়ালি মড দেওয়া হয়, কিন্তু এটাকে মড দেওয়ার দরকার নেই, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগটা করবে। আর এখানে টি মানে টাইম ডিফারেন্স। যদি আর্লি হয় তাহলে মাইনাস হবে, লেট হলে মাইনাস হবে, কিন্তু যদি বিপরীত হয়, একদিন লেটে ঢুকতে পারছে, একদিন দেরিতে ঢুকছে, একদিন আগে ঢুকছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যোগ হবে। সেই কারণে এখানে টাইম ডিফারেন্সটা কী করেছি আমরা, অবশ্যই যোগ করেছি। 15 মিনিট একদিন দেরিতে গেছে, 15 মিনিট আগে গেছে, 9 আর 5 14 মিনিট, মিনিটটাকে ঘন্টা করে নিয়েছি, যেহেতু এখানে কী আছে, কোনো ঘন্টায় আছে 3 কিলোমিটার পার আওয়ার। আর 2 কিলোমিটার তো বাড়িয়েছে, তাহলে একদিন 3 কিলোমিটার, একদিন 5 কিলোমিটার, তাহলে ডিফারেন্সটা এখানে 2 কিলোমিটার। এইটা কিন্তু বুঝে নিতে হবে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এবং এই সূত্রটা ইউজ করে এই অঙ্কগুলো করতে হবে, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অঙ্কটা করতে গিয়ে। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্ত্রীর যততম জন্মদিন ঠিক তত টাকা জন্মদিনে উপহার দিবেন। 2021 সালের 8ই আগস্ট স্ত্রীর 63তম জন্মদিনে উপহার দিতে গেলে ওই বছর 1 জানুয়ারিতে ব্যাংকে বার্ষিক 7% হার সুদে কত টাকা জমা দিতে হবে। তাহলে এখানে অপশানগুলো দেখো, 1500, 1600, 1700, 1800 দিয়েছে। এবার স্ত্রীর যেহেতু 63তম জন্মদিন, তাহলে ওনাকে কি 63 টাকা উপহার দেবেন। তাহলে 63 টাকা অ্যাকচুয়ালি কী হতে হবে, সুদ হিসেবে 63 টাকা পেতে হবে। আমি তাহলে কত টাকা জমা দিলে ওই যে টাইম ফ্রেমটা বলেছে, ওই টাইম ফ্রেমে আমরা 63 টাকা সুদ পাবো, সেটাই নির্ণয় করতে হবে অঙ্কটার মধ্যে। তাহলে দেখো অঙ্কটা আবার কষা যাক। বলেছে 63, তাহলে এখানে সুদটা কত হচ্ছে, সুদটা পেয়ে গেলাম 63, মানে এই যে সুদটা পাবে সেটাই উপহার দেবে 63 টাকা। এখন এবার সময়টা বের করতে হবে, 2021 সাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জানুয়ারি তোমার কত দিন হবে, জানুয়ারি 31, ফেব্রুয়ারি যেহেতু এটা লিপ ইয়ার নয় 28, 31, 30, 31, 30, 31, আর আগস্টের ক্ষেত্রে কি বলেছে, 8ই আগস্ট তার জন্মদিন, তাহলে 7 তারিখ অবধি কী হবে, টাকাটা খাটবে। ভালো করে বোঝো, তাহলে এখানে অ্যাড করলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে এখানে যদি এক কত হচ্ছে, যোগ করে নাও, 3, 1, 2, 3, 4, 3, 4, 12, 124, 30, 30, 60, 4, 184, 28, আর সাথে 35, তাহলে কত হচ্ছে, 5 আর 4 9, 8 আর 3 11, 219 দিন। 219 দিন হচ্ছে এখানে যোগ করে, তাহলে 219 দিনকে বছরে করলে 365 দিয়ে ভাগ করে দাও, 219/365। এবার কি করব, আমাদেরকে বলেছে কত টাকা তাহলে জমিয়ে রাখতে হবে ওকে ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে আসলটা বের করতে হবে, পিটা বের করতে হবে। তাহলে এখানে আই সমান PRT/100, আমরা এটা জানি। তাহলে আয়ের মানটা কত দেওয়া আছে, এখানে আয়ের মান দিয়ে আছে 63, সুদটা হবে 63, পি ইন্টু আর মানটা কত, আর বলেছে 7%, আর টিটা তো পেয়ে গেলাম 219/365 ডিভাইড বাই কত, 100। এখানে কাটাকুটি করো, 75 দিয়ে দেখো কাটবে, 5 5 25, 5 7 35, 37, না 73 দিয়ে কাটবে। তাহলে এটা 3 3 9, 3 5, অ্যাকচুয়ালি 3 3 9, 3 7 21, 73 দিয়ে কাটছে। তাহলে 3 5 15, 5 7 35, 36, 3 এর 5, তাহলে এখানে 3 আর 7 কত, 21, 21 দিয়ে 63, 3 কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, 5 দিয়ে যদি কাটো, 5 20 100, কী হলো 21 3, তাহলে এটা নিচে আছে 5টা, এটা কাটবে না, তাহলে এটা কত হয়ে যাবে, এখানে চলে আসবে নিচে, কাটছে না, এটা গন্ডগোল করে ফেললাম। দেখো 3 7 21, এটা তো নিচে আছে, তাহলে 100-র সাথে গুণ হবে এখানে এসে, তার মানে 3, পিটার মানটা কত হবে, 3 × 5 × 100, পি সমান, তার মানে পি সমান কত হচ্ছে 1500।
ভালো করে বোঝো, এখানে কাটাকুটি টাইম 3 দিয়ে কেটেছে, এটা 73 দিয়ে কেটেছে 3, আর এখানে 5। তাহলে এটা তো নিচে 5 আছে, 100 তো কাটবে না, তাহলে নিচে 5 ছিল, তো 5 ইন্টু 3 15 ইন্টু 100, তাহলে পি এর মান কত হয়ে গেল 1500। তাহলে তাকে ব্যাংকে ওই তারিখে জমা রাখতে হবে কত 1500 টাকা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ভালো করে বোঝো, এখানে টাইম ফ্রেমটা হচ্ছে মেন। এই যে 2021 সালের 8ই আগস্ট, মানে 7ই আগস্ট অবধি ধরবো আমি, কিন্তু 8ই আগস্ট টাকা তুলে নেবো। তাহলে ওই 8ই আগস্ট পর্যন্ত আমাকে 63 টাকা সুদ হতে হবে, তবেই তো আমি গিফট করব। তাহলে কত টাকা জমা রাখতে হবে? 1500 টাকা জমা রাখতে হবে। অ্যান্সারটা হচ্ছে 1500। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা দেখো, 44-এর অঙ্কটা কি বলেছে, একটি 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন 68 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাচ্ছে। একই দিকে 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? তাহলে ট্রেনটাও একই দিকে যাচ্ছে, লোকটাও একই দিকে দৌড়াচ্ছে। এক্ষেত্রে যদি আপেক্ষিক বেগ, ট্রেনটার গতিবেগ কত 68 কিলোমিটার পার আওয়ার, আর লোকটির গতিবেগ কত 8 কিলোমিটার পার আওয়ার, এদের যে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি সেটা বের করতে হবে। সেটা কত? 68 মাইনাস 8, 60 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে ট্রেনটার দৈর্ঘ্য কত 150 মিটার। তাহলে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? কোনো ব্যক্তিকে যদি অতিক্রম করতে হয়, ট্রেনটাকে তার কি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হবে, এটা কিন্তু আমি বলেছি। এবার 60 কিলোমিটার পার আওয়ারকে 5-এর 18 দিয়ে গুণ করো, 6 10 6 3, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম। এবার 150 মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে কত সময় লাগবে? 50/3 সমান 150 ইন্টু 3 ডিভাইড বাই 50, 3, তার মানে 9 সেকেন্ড। অ্যান্সার কত হবে? 9 সেকেন্ড। 150 মিটার 50/3, 150 ইন্টু 3 ডিভাইড বাই 50, 3 3 তিরিকে 9, 9 সেকেন্ড লাগবে। তাহলে 44-এর অঙ্কটা আমরা কি পেলাম না, অ্যান্সারটা হয়ে গেল অ্যান্সার বি। কিছুই নয়, যদি একই দিকে যায় তাহলে তাদের যখন রিলেটিভ ভেলোসিটিটা বের করতে হবে তখন বিয়োগ হবে, যদি বিপরীত দিকে যায় তাহলে যোগ হবে। সেই কনসেপ্টটা এখানে কাজে লাগালেই হয়ে গেল। আর 150 মিটার দৈর্ঘ্য যদি একজন ব্যক্তিকে বা গাছকে অতিক্রম করে ট্রেন, সর্বদা কি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে 150 মিটার অতিক্রম করতে কত সময় নেবে সেটা বের করতে হবে। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক 45, এটা কি বলেছে, শ্রীনগরে কোনো এক সকালে 9টা থেকে তুষারপাত শুরু হলো। দুপুর 3টে অবধি প্রতি 2 ঘন্টায় 1.14 ইঞ্চি তুষারপাত হলো। যদি সকাল 9টার আগে 2.14 ইঞ্চি পুরু বরফ জমে থাকে মাটিতে, তবে সেই দিন দুপুর 3টেয় মাটিতে কত ইঞ্চি বরফ জমেছিল? দেখো, একটা টাইম ফ্রেম হচ্ছে 9টা থেকে 3টে, এই টাইম ফ্রেমটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 9টার আগে অবধি কত? 2.14 ইঞ্চি কি হচ্ছে পুরু বরফ জমে গেছে অলরেডি। তারপরে 2 ঘন্টা ছাড়া ছাড়া 1/4 ইঞ্চি কি জমা হচ্ছে। তাহলে 9টা থেকে 3টে মানে 15টা, 6 ঘন্টা তো এখানে। 3টে মানে ঠিকই 15টা, আমরা যদি ধরি হিসেবে 12টার পর থেকে 12 13 14 15, তবেই তো 3টে বাজছে। তাহলে 9 থেকে 15 যেতে 6 ঘন্টা। 6 ঘন্টা সময় মানে 2 ঘন্টা অন্তর যদি 1.14 ইঞ্চি বরফ জমা হয়, তাহলে বলছে 3টের সময় মাটিতে কত ইঞ্চি বরফ জমা হবে। 9টার আগে পর্যন্ত কত আছে? 2.14 ইঞ্চি হয়ে রয়েছে। 6 ঘন্টা মানে 2 ঘন্টা অন্তর, মানে আমি এখানে 3 দিয়ে গুণ করবো, 1.14, এইটা হচ্ছে পুরু হবে। তার মানে কি 4 2 1 8 9-এর 4 প্লাস 5-এর 4, 3 5 15, 15-এর 4, তার মানে 4 9 আর 15 24, তার মানে 6 ইঞ্চি পুরু হবে। বোঝা গেল? প্রতি 2 ঘন্টায় বলেছে 1/4, সেই জন্য কি 6 ঘন্টাকে আমি 2 ঘন্টার ইন্টারভ্যাল নিয়ে নিলে 3টে ইন্টারভ্যাল, সেই জন্য 3 দিয়ে গুণ করে দিয়েছি এখানে। তাহলে কত ইঞ্চি পুরো হবে? 6 ইঞ্চি পুরো হবে। ইজি অঙ্ক, শুধু একটু বুঝে নিয়ে যোগ করে দেওয়া, ব্যাস, তাহলেই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা তো একদমই ইজি। এ বি সি এবং ডি এই 4জন ব্যক্তি যথাক্রমে 2-এর 3 ঘন্টা, 3-এর 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টা এবং 1-এর 5 ঘন্টা নিয়ে একটি কাজ সম্পন্ন করেছিলেন। নিম্নলিখিত মধ্যে কাজটি শেষ করতে বেশি সময় কে নিয়েছিল? 2-এর 3 ঘন্টা সমান কত মিনিট করে নাও না, 60 দিয়ে গুণ করো, 3 কুড়ি 60, 40 মিনিট প্রথমজন। তারপর 3-এর 4, 60 দিয়ে গুণ করো, 4 15 60, 45 মিনিট। তারপরে কি 4-এর 5, 60,
12:48 তারপরে 1/5 60 সমান কত হচ্ছে 12 মিনিট। তাহলে সব থেকে বেশি সময় নিয়েছে কে? 4/5 যে নিয়েছে, 4/5 কে নিয়েছে? সি। তাহলে সবচেয়ে বেশি সময় নিয়েছে সি। অ্যান্সার কত? এ। এটা একদম ইজি পাতি অঙ্ক। 47 অঙ্কটা দেখো, 4,000 টাকা দিয়ে একটা 15 সাইকেল কিনেছে, মেরামতের জন্য কত টাকা খরচ করেছে? 400 টাকা। তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা কত হয়ে গেল? 4400 টাকা। আর বিক্রি করা হচ্ছে কত? 5,000 টাকায়। তাহলে ভাবো এবার লাভটা কত হয়েছে? 5,000 মাইনাস 4400, তার মানে কি 600 টাকা লাভ হয়েছে। কত ক্রয় মূল্য? এটা 4400। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে লাভের পার্সেন্টেজ 4400 ইন্টু 100, দুটো শূন্য কেটে দাও, 4 15 60, 600, 4 11 44, তাহলে 150/11% হয়েছে। এটা হচ্ছে লাভের পরিমাণ। কিন্তু অ্যান্সারটা মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে। 11 14 11 করলে 154, 13 11 করলে 143, 7/11, এটা হচ্ছে পার্সেন্ট লাভ। কিছুই না, একদম ইজি অঙ্ক। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার সি। সি অপশানটা রয়েছে, অ্যান্সার হচ্ছে সি। বলছে পাইপকে 10 ঘন্টার মধ্যে একটি জলের ট্যাঙ্ক পূরণ করতে পারেন। জলের ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় কেবল পাইপকে খোলা হয়। যখন জলের অর্ধেককে পাইপ দ্বারা ভর্তি হয় তখন আরও 4টি একই প্রকার পাইপ খোলা হয়। জলের ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? তাহলে কে এর তো যদি ফুল ট্যাঙ্কটা করে 10 ঘন্টা সময় লাগে, কিন্তু কে কী করেছে? হাফ অংশ করছে, তাহলে হাফ করতে তার 5 ঘন্টা টাইম লাগবে। 5 ঘন্টা হওয়ার পর কে এর মতো আরও 4জন 4টে পাইপ, সরি 4জন নয়, 4টে পাইপকে অ্যাড করা হয়েছে। তাহলে অলরেডি 5 ঘন্টা লেগে গেছে, 5 ঘন্টা আমি হাতে রাখলাম। এবার এরপর কে এর সমান সমকক্ষ 4টি যদি পাইপ দেওয়া হয় তাহলে টোটাল কত? 5টা পাইপ, 5টা কে ধরতে পারি। 5টা পাইপে কি হচ্ছে? হাফ অংশকে আবার ভর্তি করতে হবে। তাহলে হাফ অংশ ভর্তি করতে কত সময় লাগবে? একজন যদি 10 ঘন্টা করে সময় নেয়, তাহলে 5 জন মিলে যদি কাজটা করে তাহলে কত ঘন্টা লাগবে? হাফ অংশ রয়েছে, তাহলে হাফ অংশ করলে আর কত? 5 ঘন্টার ভর্তি করার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু 5 জনের কি 5 জনকে লাগিয়ে দেওয়া হয়েছে পাইপ, তাহলে কি 1 ঘন্টা নেবে। ভালো করে অঙ্কটা বোঝো। কে যদি আমি হিসেব করি যে কে হাফ অংশ পূরণ করছে 5 ঘন্টায়, এইভাবে করতে পারি যে কে হাফ অংশ পূরণ করছে 5 ঘন্টায়। এখন এখানে কে এর সমকক্ষ আরও 4 জন চলে, তাহলে 5 জন কে হাফ অংশ কত ঘন্টায় পূরণ করবে? তাহলে 5/5 সমান কি 1 ঘন্টায়। বাকি যে হাফ অংশ আছে সেটা কি 5কে, মানে 4 জন তো আরও অ্যাড হয়েছে কে এর সমকক্ষ, কে এর সমান, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 5টা একই ধরনের পাইপ হয়ে যাচ্ছে। তাহলে 5টা একই ধরনের পাইপ, সে হাফ অংশই আর পূরণ করবে তো? অলরেডি হাফ অংশ তো পূরণ হয়ে গেছে। তাহলে 5/5 সমান 1 ঘন্টা। তাহলে টোটাল যদি ঘন্টাটা লাগে 5 + 1 সমান 6 ঘন্টা লাগবে। ইজি অঙ্ক, এখানে কোনো ক্যালকুলেশনের কিছু ব্যাপারই নেই, শুধু জাস্ট ওই জিনিসটা ধরতে পারলেই হবে। 49 অঙ্কটা দেখো, রাজেশের মেয়ের বয়স রাজেশের স্ত্রীর বয়সের 1/3 রাজেশের স্ত্রীর বয়স রাজেশের বয়সের 3/4 রাজেশের বয়স রাজেশের বাবার বয়সের 3/5 রাজেশের বাবার বয়স 66। তাহলে রাজেশের বাবার বয়স কত বলেছে? 60, 66 নয় 60, তাহলে 60। তাহলে রাজেশের মেয়ের বয়স নির্ণয় করতে বলেছে। তাহলে এবার রাজেশের বয়স কত হবে? 60-এর 3/5, 5 বরং 36 বছর হচ্ছে রাজেশের বয়স। ঠিক আছে, এবার কি বলেছে? রাজেশের স্ত্রীর বয়স রাজেশের বয়সের 3/4, তাহলে 36 × 3/4, 4 9 27 বছর কার হচ্ছে? রাজেশের স্ত্রীর বয়স। এবার কি বলেছে? রাজেশের মেয়ের বয়স রাজেশের স্ত্রীর 1/3, তাহলে 27 × 1/3 সমান কত? 3 লং 27, তখন 9 বছর। তাহলে রাজেশের মেয়ের বয়স কত? 9 বছর। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি। কিছুই নাই, জাস্ট নিচে থেকে করে যাও। 60 বছর বাবার বয়স দিয়ে আছে, ব্যাক ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তারপরের অঙ্কটা দেখতে হবে। তারপরের অঙ্কটা কি বলে? তারপরের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক।
এক বাক্সে 10 টাকার নোট, 20 টাকার নোট এবং 50 টাকার নোটের সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে। তাহলে সংখ্যার অনুপাত কত? 3:5:7। কত টাকার নোট? একটা হচ্ছে 10 টাকার নোট, একটা 20 টাকার নোট, আর একটা কত? 50 টাকার নোট। এবার দেখো, তাহলে 20 টাকা 10 টাকা যদি 3টে ন হয় তাহলে 30 টাকা, 5 টাকা 20 টাকা যদি 5টা নোট হয় 100 টাকা, আর 50 টাকা যদি 7টা নোট হয় তাহলে কত হচ্ছে? 5 7 35, 350 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 350 প্লাস 100, 450, তাহলে 480। টোটাল কত টাকা হচ্ছে? 480। 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোটের অনুপাত 3:5:7। তাহলে এদেরকে যদি আমি টাকায় পরিণত করি তাহলে 30 টাকা হবে, এ কত হবে? 100 টাকা হবে, এ কত হবে? 350 টাকা হবে। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 480। কিন্তু টোটালের পরিমাণ কত বলে দিয়েছে? 3360। তাহলে 480 ইজিক্যাল টু 3360 টাকা। তাহলে একের মানটা আমি পেয়ে যাব। একের মান কত হবে? 480-র মান যদি 3360 হয়, 0 0 কেটে গেল, 1 বরাবর 8, 4 5 6 7, 7 দিয়ে যদি কাটা হয় 27 56, 4 7 28 আর 5 33। তাহলে এটা কাটলে কত? 7 হচ্ছে। তাহলে 1 বরাবর কত? 7-এর সমান। এবার এখানে কি বলেছে? 20 টাকার নোটের সংখ্যা। 20 টাকার নোটের সংখ্যা মানে এখানে 20 টাকার নোটের সংখ্যায় যে 5 অনুপাতটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা 1 বরাবর 7 পেয়ে গেছি। তাহলে 5 × 7, দ্যাট ইজ 20 টাকার নোটের সংখ্যা হচ্ছে 35। কিছু নেই, অঙ্কটা খুব ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 10 টাকার নোটের অনুপাত, 20 টাকার নোটের অনুপাত, আর কি 50 টাকার নোটের অনুপাত দিয়ে দিয়েছে। এবার এদের কি হচ্ছে? আমি গুণ করে কি করলাম? এদের হচ্ছে টাকার মূল্যটা পেয়ে গেলাম, যে ভ্যালুটা কত হচ্ছে। ভ্যালুটা যেহেতু 480, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কত বলে দিয়েছে? 3360 টাকা। তাহলে 480 ইকুয়াল 3360 টাকা করছি। সেখান থেকে একের মান পেয়েছি 7, সেইটা আমি কি করেছি? 5-এর সাথে গুণ করে অবশ্যই 35টা কি 20 টাকার নোটের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা আজকে 7 নম্বর সেটটাও কমপ্লিট করে ফেললাম। এবার পরের সেট আমরা 8 নম্বর সেটটা চালু করব। আশা করি তোমরা ভালো বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি, তোমাদের রেসপন্সও পাচ্ছি। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা আবার বোঝানোর চেষ্টা করব। এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে, আর এইভাবে প্র্যাকটিস চালিয়ে যাও। আশা করি ভালো বুঝতে পারবে এবং অঙ্ক আরও নিয়ে আসবো, সেখানেও আরও অন্যান্য ট্রিক্স কনসেপ্ট সব ক্লিয়ার করে দেবো। এই অঙ্কের মাধ্যমেই তোমরা এই কটা সেট করাবো, তার মাধ্যমেই তোমরা কিন্তু অঙ্কটা শিখে যাবে। যদি কেউ কিছু নাও পারো তাহলে অঙ্ক দেখো, আস্তে আস্তে কিন্তু ট্রিক্সও শিখে যাবে এবং কনসেপ্টও শিখে যাবে। চলো, থ্যাংক ইউ।